এই যে মিডিয়াতেও দেখেছি, অনেকের মুখেই শুনেছি, আপনার কাছ থেকেও শুনছিলাম, এই যে আয়নাঘরের আসলে নির্যাতনের বর্ণনাগুলো যদি একটু ছোট করে বলতেন, আসলে কি করা হয় ওখানে মানুষকে নিয়ে? ওখানে সব কিছু করার ব্যবস্থা আছে। কথা শুনবেন না, আমাকে তো পরিষ্কার করা বলে দেওয়া হয়েছে। আপনি যদি কথা না শোনেন, আপনি বাঁধেন আপনার নিজের জন্য। মারা গেলে আপনার লাশ গায়েব করে দেওয়া হবে, লাশ আপনি ফেরত দেওয়া হবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব এবং এটাই হয়ে থাকে। একদিন আমি বাথরুম দিয়ে দেখি কালো জ্যাকেট পরা, কালো জ্যাকেট র্যাবই পরে শীতকালের। আমি প্রায় বাথরুমে বেশি ইচ্ছে করে সময় নিতাম, ওই ফুটাটা উঠে দেখতাম কি করে, আমাকে ঢুকাই দিয়ে আরেকজন বন্ধুকে নিয়ে আরেক বাথরুমে নিয়ে যায়। তাই আমি ফলো করতাম ওগুলো দেখতে দিয়ে চেনা যায় কিনা। যেহেতু চোখ বাঁধা থাকে, খুব আইডেন্টিফাই করা যায় না। ওই তো জ্যাকেট সকালবেলার দিকে, অর্থাৎ কোনো অঘটন ঘটছে, ছেলে তাকে র্যাব নিয়ে যাচ্ছে। সাধারণত র্যাব ভিতরে ঢুকবে না, বহিরাগতর ভিতরে ঢুকে না, ওই গেট পর্যন্ত আসে, এসে হ্যান্ড ওভার করে দিয়ে যায়। বাকি নিয়ে যাবে যখন ক্রস ফায়ারের জন্য নিয়ে যায়, ওই গেট থেকে হ্যান্ড ওভার করে। এমন কিছু ঘটছে ছেলের ভিতরে, হয়তো আমার ধারণা মারা গেছে, তাকে হ্যান্ড ওভার করা হচ্ছে। তারপরে বলবো, এখানকার অন্য অন্য সেলের চেয়ে ডিজিএফআইয়ের সেলটা তো দীর্ঘমেয়াদী থাকার জন্য এর আচার, খাবার দাবার, এটা সিস্টেমেটিক রুটিন খাবার দাবার ছিল। 4 বেলা গরুর মাংস, 3 টুকরা মাংস, 1 টুকরা হাড়, 4 বেলা মুরগির মাংস, 4 বেলা মাছ, খুব বাজে কোয়ালিটির মাছ, 2 বেলা ডিম, শুক্রবার দিন ভুনা খিচুড়ি, আরেকদিন দিত ওই লুচি, বুটের ডাল আর সেমাই মিক্স করা, যেটা ডিফিকাল্ট। তো এগুলি সেট প্রসিডিওর ছিল, এটা শুধু আর্মিতেই সম্ভব। অন্য জায়গায় দেখবেন যে খাবারের মান খুব বেশি খারাপ, সেটা টেম্পোরারি টর্চার করার জন্য, বা ক্রস ফায়ার র্যাবে, যেটা ডিজিএফআইতে ক্রস ফায়ার করে না। ডিজিএফআই হলো আপনি আটকায় রাখতেছে সার্টেন টাইম, যখন মনে করার দরকার নাই ফায়ার, তখন দিয়ে দিল, অন্যরা ফায়ার করে। মারামারি কাজটা তো র্যাব করা, বিশেষত র্যাব 1 এবং র্যাব 11। সম্প্রতি আপনি আপনার একটি বক্তব্যতে বলেছিলেন যে আমাদের পাহাড়ে যেসব উপজাতিরা রয়েছে তাদের একটি অংশকে বারবার উত্তপ্ত করে তোলে আমাদের প্রতিবেশী কোনো একটি দেশ, এবং এসবের ফলে বা হামলায় প্রায়শই আমাদের দেশের সেনাবাহিনী, আনসার পুলিশ সহ সাধারণ অনেক মানুষই মারা যায় বা প্রাণহানি ঘটে। এই বিষয়টি একটু পরিষ্কারভাবে আপনার মুখ থেকে জানতে চাই। আচ্ছা ভাই, আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকেই এটা মেনে নেয়নি ভারত, এবং শেখ মুজিবুর রহমান থাকা অবস্থায় পাহাড়ে অশান্তি সৃষ্টি হয়, এবং তারা ভারতে আমাদের চাকমাদের প্রশিক্ষণ দেয়, অস্ত্র দেয়, গোলা বারুদ দেয়। আমাদের স্বাধীনতার নাম, ওরা স্বাধীনতার নাম করে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। আমাদের মারা গেছে লেফটেন্যান্ট আহসান, মেজর মহসিন, মুশফিক, অনেক অফিসার, অনেক সৈনিক মারা গেছে, অনেক বিডিআর সদস্য মারা গেছে, সাধারণ নাগরিক মারা গেছে 30,000। আজকে যে কথা বলতে পারবে চট্টগ্রাম নিয়ে, বাঙালিদের জন্য, বাঙালিকে পুনর্বাসন করছে শহীদ জিয়া রহমান। ভূমিহীন, গৃহহীন এদেরকে নিয়ে পুনর্বাসন করছে। থাকো, পাহাড়ে জায়গা খালি আছে, থাকো। ওদের জন্য আজকে বলতেছি বাংলাদেশটা আমাদের, সম্পূর্ণ সার্বভৌমত্ব। আর হতো না। আর পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে, এদেরকে আমি উপজাতি বলবো না, আমি এদেরকে বলবো জাতি। প্রতিটা জাতিকে আমরা সম্মান করতে চাই। ব্যক্তিগতভাবে মনে করি সবার একটা প্রতিনিধি, সব জাতির একটা প্রতিনিধি সংসদে থাকা উচিত। এমপি হিসাবে না, প্রতিনিধি হিসাবে থাকা উচিত, রাইট। তার সেই গর্বের ড্রেস পোশাক পরে থাকবে, সংসদে আসবে, কথা বলবে। সবাই আমাদের সম্মানিত জাতি এবং আমাদের অলঙ্কৃত জাতি তারা। সবশেষ আসলে যদি বাংলাদেশি নাগরিক হিসেবেই বলি, যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, খুব সংক্ষেপে যদি বলেন তাদের কাছে আপনার চাওয়াটা কি আসলে এই মুহূর্তে? আমাদের দেশে হাজারো সমস্যা রয়েছে যদিও, কিন্তু আপনাকে যদি ওইভাবে বলতে বলা হয় যে নির্দিষ্ট একটি বা দুইটি, সেই ক্ষেত্রে কোনটাকে বেশি প্রাধান্য বা গ্রহণযোগ্য বলে আপনার মনে হয়? দেখুন, একটা সুযোগ পেতে, বিশাল একটা সুযোগ পেতে দেশটাকে সংস্কার করার, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতেছি না। আর এত সময় লাগার কথাও না আমি মনে করি। আপনি ফ্রেমওয়ার্ক করেন, যোগ্য লোকদের নেন, যারা ভোট দেয় তাদের নিয়ে করেন সংবিধান, যারা ভোট না দেয় তাদের নিয়ে করতেছেন আপনি নির্বাচন কমিশনের আয়োজন। সেম প্রত্যেকটা ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। পুলিশের কথা বললাম, এলাকার পুলিশ নেন, পুলিশ সমস্যা থাকবে না। আপনি তো সমস্যার সমাধান করতে চাচ্ছেন না, সমস্যা সৃষ্টি করতেছেন। বাট আমাদের প্রত্যাশা, একটা খালি কাজ করেন, টাকা পাচারকারীর জন্য মৃত্যুদণ্ড করেন, ঘুষ বা অনৈতিক
অর্থ উপার্জন বেতনের বাইরে 10 বছর দণ্ড করেন এবং এখনও কোনো ঘুষ বন্ধ হয় নাই, চাঁদাবাজি ঘুষ 10 বছর জামিনে অযোগ্য অপরাধ, দেশটা একটা লাইটে নির্বাচনে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আসবে। আমরা তো পুলিশকে সেবক হিসেবে দেখতে চাই, গোয়েন্দাকে আতঙ্ক হিসেবে দেখতে চাই না, আস্থার জায়গায় আনতে চাই। গোয়েন্দা আতঙ্ক থাকবে, ডিজিএফআই আতঙ্কের জায়গা থাকবে ভারতের জন্য, আমার জনগণের কাছে না। জনগণ আমার বন্ধু মনে করে তথ্য দেবো তাকে। মানে এমন একটা অবস্থা হয়েছে, পুলিশ দেখলেও ভয় পাই, ডিজিএফআই দেখলে ভয় পাই। এই জায়গাটা সংস্কার ভয়ের জায়গাটা থেকে আমাদের সবারই আসলে বের হয়ে আসা উচিত। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠান যারা দেখবেন সবাইকে আমার সালাম, আমাদের জন্য দোয়া করবেন।